আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ নাকি ঠিক আছে? স্যার অনেক সাউন্ড হচ্ছে। এখন কি সাউন্ড হচ্ছে? জি স্যার, সাউন্ড হচ্ছে। এখনো? এখন না স্যার, এখন ঠিক আছে। স্যার এখন ঠিক আছে। আজকের অংশটা আমরা শুরু করব। তো ঈদের পরে অনেকদিন পরে আবার ক্লাস শুরু হচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ে যে জিনিসগুলো নিয়ে পড়বো সেগুলো হলো বিক্রিয়ার হারের উপর চাপের, তারপর ঘনমাত্রা, তারপরে হচ্ছে আলোর প্রভাব, তারপর তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার সক্রিয় শক্তি, সংঘর্ষ তত্ত্ব ও অবস্থান্তর অবস্থার তত্ত্ব। এই জিনিসগুলো আজকে আমরা দেখব। প্রথমে যদি আমরা আবার একটু জেনে নিই যে বিক্রিয়ার হারের উপর কোন কোন নিয়ামকগুলো কাজ করে। তার মধ্যে আছে হচ্ছে তাপমাত্রা প্রভাব, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তারপর আছে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব, তারপর আছে চাপের প্রভাব, আলো, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং অনুঘটক বা প্রভাবক বলতে পারো, এগুলোর একটা প্রভাব আছে। তো আজকে আমরা প্রথমে ঘনমাত্রা প্রভাব নিয়ে আলোচনা করব। তো ঘনমাত্রা প্রভাবটা হলো তোমার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী কোনো বিক্রিয়ার হার এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক এক্স্যাক্টলি এই সূত্রটা না থাকলেও তো তোমাদেরকে হয়তো এই সূত্রটা বলা হয়েছিল, ভরক্রিয়ার সূত্র, যে কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আর সক্রিয় ভর বলতে আসলে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপকে বোঝায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বিক্রিয়ার হার হচ্ছে ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার সমানুপাতিক। আর মোলার ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে তোমার মোল সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। আর মোল সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কিন্তু অণু সংখ্যা বৃদ্ধি পাওয়া। আর বিক্রিয়কের অণু সংখ্যা যত বাড়বে নির্দিষ্ট আয়তনে, কারণ ঘনমাত্রা বাড়তেছে, তো অণুগুলোর মধ্যে কিন্তু কার্যকর সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে। কার্যকর সংঘর্ষ বলতে বোঝাচ্ছি যে পরিমাণ সংঘর্ষ নিয়ে সংঘর্ষ মানে যে পরিমাণ শক্তি নিয়ে সংঘর্ষ হলে তোমার পুরনো বন্ধনগুলো ভেঙে যাবে, আর এটা হচ্ছে নির্দিষ্ট দিকে সংঘর্ষ হবে, এটাকে বলা হয় কার্যকর সংঘর্ষ। তো মোলার ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার নির্দিষ্ট আয়তনে অণুর সংখ্যা বেড়ে যায়, আর অণুর সংখ্যা বেড়ে গেলে কার্যকর সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়। আর কার্যকর সংঘর্ষের সংখ্যা যত বেশি হয় বিক্রিয়ার হারও কিন্তু তত বেশি হয়, কারণ যত বেশি কার্যকর সংঘর্ষ হবে বিক্রিয়ার ফলে তোমার তত বেশি উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘনমাত্রা প্রভাব। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বিক্রিয়ার হার প্রপোর্শনাল টু হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো ঘনমাত্রা যত বেশি বিক্রিয়ার হার তত বেশি। সেরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন সোডিয়াম থায়োসালফেটের সাথে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করি তখন সেখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটা অ্যাকুয়াস অবস্থাতে জলীয় দ্রবণে রয়ে যায়, সাথে পানি উৎপন্ন হয় এবং সলিড সালফার উৎপন্ন হয়। এই সলিড সালফার কিন্তু কালো বর্ণ, তখন দ্রবণটা কি হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাকে স্থির রেখে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বাড়াই, তখন দেখা যাবে যে খুব দ্রুত দ্রবণটা ঘোলা হয়ে যাচ্ছে। তার মানে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বেড়ে গেছে, এই জন্য দ্রবণটা দ্রুত ঘোলা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটাকে স্থির রেখে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বাড়াই, তখনও দেখা যাবে তোমার দ্রুত দ্রবণটা ঘোলা হয়ে যাচ্ছে। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথেও বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে। তার মানে ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বেড়ে যায়।
তারপরে আসি আমরা চাপীয় প্রভাবের ক্ষেত্রে। চাপীয় প্রভাবটাও অনেকটা ওই ঘনমাত্রা প্রভাবের মতোই। এটা ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাইরে থেকে চাপ প্রয়োগ করব, তোমরা জানো চাপ প্রয়োগে আয়তন কমে যায়। তো চাপ প্রয়োগে যদি আয়তন কমে যায় তাহলে তোমার ঘনমাত্রা কিন্তু বেড়ে যাবে। সাপোজ ধরো আমরা যদি এরকম বড় একটা কন্টেইনার নেই, সেখানে যদি 10টা অণু থাকে, সেই ক্ষেত্রে তোমার যে ঘনমাত্রা হবে চাপ প্রয়োগে যদি কন্টেইনার আকারটা ছোট করে ফেলি, এখনো সেখানে কিন্তু ওই 10টা অণুই থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার ঘনমাত্রাটা কি হবে, বেড়ে যাবে। আর ঘনমাত্রা যত বেশি হয় তোমার অণুগুলোর মধ্যে সংঘর্ষের পরিমাণ তত বেড়ে যায়। আর অণুগুলোর মধ্যে কার্যকর সংঘর্ষের পরিমাণ বেড়ে গেলে বিক্রিয়ার হারও কিন্তু বেড়ে যায়। এটাই হলো চাপীয় প্রভাব। যেমন নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে কিন্তু অ্যামোনিয়া উৎপাদনের হার বেড়ে যাবে এবং সেক্ষেত্রে প্রায় 200 অ্যাটমসফেরিক চাপ প্রয়োগ করা হয়। এটা হলো চাপীয় প্রভাব। তারপর হচ্ছে আলোর প্রভাব। এটা হলো কিছু কিছু বিক্রিয়া আছে, সেগুলো বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর না করে আলোর উপর নির্ভর করে। আলোর তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, তাই না? আলোর ফোটনের শক্তি হচ্ছে h নিউ, আলোর ফোটনের শক্তি। তো এই আলোর ফোটনের শক্তির প্রভাবে তোমার অণুর বন্ধন ভেঙে তোমার সক্রিয় ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং বিক্রিয়া হারটাকে বাড়িয়ে দেয়। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, এই বিক্রিয়াটা কিন্তু হাইড্রোজেনের ঘনমাত্রা বা ক্লোরিনের ঘনমাত্রার উপর নির্ভর করে না। এই বিক্রিয়াটা আসলে নির্ভর করে এখানে তুমি যে লাইট বা যে আলোটা প্রয়োগ করতেছো সেই আলোর উপর বিক্রিয়া হারটা নির্ভর করে। আলোর তীব্রতা যত বেশি, বিক্রিয়া হার তত বেশি হবে। তো এখানে তুমি আলো যত বেশি মানে তীব্র আলো প্রয়োগ করবা তত দ্রুত এখানে ক্লোরিনের সাথে ক্লোরিনের যে বন্ধন সেগুলো ভেঙে যাবে, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন যেটা আছে সেটা ভেঙে গিয়ে দ্রুত গতিতে ফ্রি রেডিক্যাল তৈরি করবে এবং তারা পরবর্তীতে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এটা কিন্তু নির্ভর করতেছে আলোর তীব্রতার উপর। এরকম আরো অনেক বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে আলোর তীব্রতার উপরে নির্ভর করে। মানে বিক্রিয়াগুলোই নির্ভর করে আলোর উপরে। যেমন আলোর উপস্থিতিতে সিলভার ফ্লুইড অপেক্ষা কালো বর্ণ ধারণ করে, এই বিক্রিয়াটাও কিন্তু আলোর উপর নির্ভরশীল। আলো না থাকলে তোমার কালো বর্ণ ধারণ করে না। তারপরে 5 নম্বর পয়েন্টটা হলো বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরও কিন্তু বিক্রিয়া হার নির্ভর করে। ঠিক আছে, কোনো বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলো যদি কঠিন পদার্থ হয় তাহলে সেই কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তোমার বিক্রিয়ার হারও কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করতেছি। এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সলিড অবস্থায় আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়, পানি উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, বাবল আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এখন এই বিক্রিয়াটা আসলে কি হচ্ছে, এখানে সলিড যে ক্যালসিয়াম কার্বনেট আছে তার পৃষ্ঠতলে এসে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সংঘর্ষ করতেছে বা এখানে এসে বিক্রিয়াটা করতেছে। ঠিক আছে, এবং সাথে সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, সেটা বাবল আকারে নির্গত হচ্ছে। সেটা আমরা বাইরে থেকে দেখতে পারবো যে কি হারে বা কত দ্রুত এই কার্বন ডাই অক্সাইডটা বা বাবলটা নির্গত হচ্ছে। এখন সেই ক্যালসিয়াম কার্বনটাকে যদি আমি ভেঙে টুকরা করে ফেলি, আরো ছোট ছোট টুকরা পরিণত করে ফেলি, তখন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু বেড়ে যাবে। আগে এই যে জিনিসটা ছিল সেটা কয়টা পৃষ্ঠতল ছিল, এখানে যদি আমরা ত্রিমাত্রিক ভাবে চিন্তা করি তাহলে কিন্তু আসলে 6টা তল ছিল। একটা ঘনকের 6টা তল থাকে, তো সেটাকে যদি আমরা মাঝখান থেকে ভাগ করে ফেলি তাহলে নতুন করে কিন্তু আরো 2টা তল সৃষ্টি হয়, তাই না? তাহলে ক্ষেত্রফল কিন্তু বেড়ে যাচ্ছে, আর ক্ষেত্রফল যত বেশি বাড়বে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু এসে ওই পৃষ্ঠতলে এসে ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একদম বড় একটা টুকরা নিয়ে, ক্যালসিয়াম কার্বনেটের টুকরা নিয়ে সেটাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের
দ্রবণের মধ্যে রাখি, তাহলে যত দ্রুত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, আমরা যদি সেই ক্যালসিয়াম কার্বনেটটাকে গুঁড়া করে নিই, গুঁড়া করে তারপর সেটাকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে ফেলি, তাহলে সেখান থেকে আরো দ্রুত গতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তার মানে এখানে দেখা যাচ্ছে যে গুঁড়া করার ফলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেড়ে যাচ্ছে বিক্রিয়ার হারও কিন্তু তত বেড়ে যাচ্ছে। এই হলো মোট 5টা পয়েন্ট গেল। এরপর আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অনুঘটক বা প্রভাবকের প্রভাব। এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার কিন্তু প্রভাবক দ্বারাও কি হয়, ত্বরান্বিত হয় বা প্রভাবিত হয়। তো আমরা প্রভাব বলতে কি বুঝি, যে সকল পদার্থ তোমার বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বা হ্রাস করে তাদেরকে প্রভাবক বলে। বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে তাদেরকে প্রভাবক বলে। তবে একটাই শর্ত, সেটা হচ্ছে বিক্রিয়ার শেষে ওই পদার্থটা ধর্ম ও ভরে অপরিবর্তিত থাকবে। তো প্রভাবক কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতেও পারে, বিক্রিয়া অংশগ্রহণ নাও করতে পারে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করার জন্য। কিন্তু যদি বিক্রিয়া সে অংশগ্রহণ করে, তারপরও বিক্রিয়া শেষে সে ধর্ম ও ভরে কি থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এটাই হলো প্রভাবক। তো কোনো কোনো ক্ষেত্রে প্রভাব যেটা করে, যখন আমরা কঠিন পদার্থ প্রভাবক হিসেবে ব্যবহার করি, তখন সে কিন্তু বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে, কারণ তার যে পৃষ্ঠতল সেটা অধিশোষক হিসেবে কাজ করে, এবং সেই অধিশোষক হিসেবে কাজ করার ফলে বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে, ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, বা ইথানলকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করতেছি প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে, সেখান থেকে ইথানিক অ্যাসিড এবং পানি উৎপন্ন হচ্ছে। এখানে বিক্রিয়াটা আসলে যেভাবে হয়, এই যে প্লাটিনামটা আছে, এটা তো একটা কঠিন পদার্থ। এই প্লাটিনামের যে উপরের পৃষ্ঠতল, সেই উপরের পৃষ্ঠতলে এসে ইথানল বসে, এখানে এসে অক্সিজেনও বসে। বসার ফলে এখানে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন ছিল, এই বন্ধনের মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয়, এবং এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন আছে, সেই বন্ধনটাও কিন্তু মানে দুর্বল হয়ে যায়, কারণ ওই বন্ধনের মধ্যে একটা পীড়ন সৃষ্টি হয়। ফলে ওই বন্ধনটা ভাঙতে যে পরিমাণ শক্তি দরকার ছিল, বিক্রিয়কের অণুগুলোর মধ্যে যে বন্ধন বিদ্যমান, সেই বন্ধনটা ভাঙতে যে পরিমাণ শক্তি প্রয়োজন ছিল, তার থেকে কম শক্তিতেই বন্ধনটা ভেঙে যাচ্ছে। আর যদি বন্ধন ভাঙতে কম শক্তি লাগে, তাহলে কিন্তু বিক্রিয়ার হারটা কি হবে, বেড়ে যাবে। এখানেও তাই হচ্ছে। তো এখানেও তোমার এই বিক্রিয়ক অণুগুলো যখন প্রভাবকের পৃষ্ঠতলে এসে বসে, এমন ভাবে বসে যেন বন্ধনগুলোর মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয়, বন্ধনটা দুর্বল হয়ে যায়, এবং পরবর্তীতে এই অক্সিজেন এবং ইথানল বিক্রিয়া করে ইথানিক অ্যাসিড এবং পানি উৎপন্ন করে এবং এই পৃষ্ঠতল ত্যাগ করে। এখন ব্যাপারটা হচ্ছে, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যত বেশি হবে, তত বেশি সংখ্যক বিক্রিয়ক অণু বসতে পারবে এবং বিক্রিয়ার হার তত বাড়বে। তাহলে দেখা যাচ্ছে প্রভাবকের উপস্থিতিতেও কিন্তু বিক্রিয়ার হার ত্বরান্বিত হচ্ছে বা হ্রাস পাচ্ছে। তাহলে বিক্রিয়ার হারের উপর এই মোট 6টা নিয়ামকের প্রভাব আছে। একটা হচ্ছে প্রধান 3টা হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আর বাকিগুলো হলো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবকের প্রভাব, আর এটা হচ্ছে আলোর প্রভাব। ঠিক আছে, এই হলো পয়েন্টগুলো। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা হ্যান্ড রেজ করতে পারো এই অংশটাতে, যদি কারো বোঝার কিছু থাকে। আচ্ছা, যেহেতু কারো কিছু জানার নাই, আমরা পরবর্তী অংশে চলে যাই। হ্যাঁ, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার প্রভাবকেরটা আবার একটু বুঝাই দেন। প্রভাবকেরটা? আচ্ছা, প্রভাবক আসলে যে কাজটা করে, প্রভাবক দুইটা কাজই করে, বিক্রিয়ার গতি বৃদ্ধিও করতে পারে, বিক্রিয়ার গতি হ্রাসও করতে পারে। এখন প্রভাবক যদি আসলে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, তাহলে সে যেটা করবে, সক্রিয়ণ শক্তির মান কমাই দিবে। আমরা মনে হয় গত ক্লাসে সক্রিয়ণ শক্তি জিনিসটা পড়ছিলাম, তাই না?
সক্রিয় শক্তির সংজ্ঞার কথা বলছিলাম। সক্রিয় শক্তির ব্যাপারটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া করতে গেলে তোমাকে মিনিমাম একটা এনার্জি দিতে হবে। তুমি যখন একটা রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করবা তখন তোমাকে মিনিমাম একটা এনার্জি দিতে হবে। এই মিনিমাম এনার্জিটা না দিলে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে সক্রিয় শক্তির মান যদি কমে যায় তাহলে বিক্রিয়ার হার কিন্তু বেড়ে যায়। তো প্রভাবক অনেক সময় যে কাজটা করে সে সক্রিয় শক্তির মান কমায় দেয়। কিভাবে কমায় দেয়? যেমন ধরো এই যে এখানে বিক্রিয়া যেটা হচ্ছে ইথানল অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড এবং পানি উৎপন্ন করতেছে এবং এই জায়গায় প্রভাবক হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হচ্ছে। প্লাটিনাম হচ্ছে একটা কঠিন পদার্থ। তো কঠিন পদার্থগুলো যখন প্রভাবক হিসেবে কাজ করে, প্লাটিনাম, আয়রন, হ্যাঁ, নিকেল, এগুলো যখন প্রভাবক হিসেবে কাজ করে তখন তারা আসলে অধিশোষক হিসেবে কাজ করে। অধিশোষকটা কি সেটাও বলে দিচ্ছি। যখন তোমার কোনো একটা বস্তু অপর একটা বস্তুর পৃষ্ঠতলে এসে আটকে থাকে, একটা বস্তু যখন আরেকটা বস্তুর পৃষ্ঠতলে এসে আটকে থাকে তখন সেটাকে বলা হয় অধিশোষণ। সেটাকে বলা হয় অধিশোষণ। আর যে পৃষ্ঠতলে এসে আটকে থাকবে সেটাকে বলা হয় অধিশোষক। ঠিক আছে, এইগুলো দুইটা পয়েন্ট। এখন এই প্লাটিনামটা এখানে অধিশোষক হিসেবে কাজ করে। এখানে যেটা হয়, এই ইথানলটা প্রথমে এসে এই প্লাটিনামের পৃষ্ঠতলে এসে অধিশোষিত হয়, অক্সিজেন অণুটাও প্লাটিনামের পৃষ্ঠতলে এসে অধিশোষিত হয়। যখন তারা অধিশোষিত হয় তখন তোমার এই অক্সিজেনের সাথে এই অধিশোষকের মধ্যে একটা দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা সে অধিশোষিত হয়ে যায়। ঠিক একইভাবে এই ইথানলটাও কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা অধিশোষিত হয়ে যায়। পরবর্তীতে এখানে এই যে অক্সিজেন অণুতে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের মধ্যে একটা পীড়নের সৃষ্টি হয় বা বলতে পারো মোচড়ের সৃষ্টি হয়। আর যখন সেই জায়গায় পীড়নের সৃষ্টি হবে সেই বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যাবে। তাহলে প্লাটিনাম ছাড়া বিক্রিয়া করতে তোমার অক্সিজেনের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি দরকার ছিল, এই প্লাটিনামটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করার ফলে এই অক্সিজেনের সাথে অক্সিজেনের যে দ্বিবন্ধন আছে সেটা ভাঙতে কিন্তু কম শক্তি লাগবে, কারণ এই জায়গাটা পীড়নের সৃষ্টি হয়েছে, বন্ধনটা দুর্বল হয়ে গেছে। ঠিক একইভাবে ইথানলেও কার্বন হাইড্রোজেন যে বন্ধন আছে সে বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যাবে। ফলে তুমি কম শক্তিতে কার্বন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে ফেলতে পারবা। তাহলে এখন যদি বন্ধন ভাঙতে আমার কম শক্তি লাগে তাহলে সক্রিয় শক্তির মানটা কি হবে? কমে যাবে না? জি স্যার। আর সক্রিয় শক্তি যদি কমে যায় তাহলে বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। কথা বুঝতে পারছো? তাহলে এইভাবে আসলে প্রভাবক কি করে? বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। ঠিক আছে, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। এবং এই জিনিসটা আমরা আরো কখন পড়বো তোমাকে বলে রাখি, আমরা যখন প্রভাবকটা পড়বো। প্রভাবক আমরা পড়ছি, আমরা মনে হয় এখনো প্রভাবক পড়ি নাই। প্রভাবকের প্রকারভেদ আছে, ওগুলা যখন আমরা পড়বো তখন কিন্তু এই বিষয়গুলো চলে আসবে। ওখানে প্রভাবকের ক্রিয়া কৌশল আছে, কিভাবে প্রভাবক আসলে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে তার ক্রিয়া কৌশল আছে, তখন আমরা এই জিনিসটা দেখবো। মোটামুটি এই কথাগুলোই এখানে আসবে, আমি যেগুলো কথা বলছি আর কি। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার সক্রিয় শক্তি, ওই অংশটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই চিত্র দিয়ে এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করি। এখানে চিত্র যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে ব্যাখ্যা করবো, তবে শুধুমাত্র বিক্রিয়ক আর উৎপাদটাকে আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ধরো এখানে বিক্রিয়ক হচ্ছে এবি আর একটা বিক্রিয়ক হচ্ছে সি। এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, আর এই দুইটা বিক্রিয়া করে যে উৎপাদগুলো গঠন করবে সেটা হচ্ছে এ, আর একটা উৎপাদ হচ্ছে বিসি। এই উৎপাদগুলো গঠন করবে। এখন এই যে বিক্রিয়কগুলো আমি নিলাম বিক্রিয়া করার জন্য, তাদের মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত শক্তি আছে বা বলতে পারো অভ্যন্তরীণ শক্তি আছে। ঠিক আছে, এটি হচ্ছে তার মধ্যে স্থিতিশক্তি এবং তার যে গতিশক্তি, এই মোট শক্তির পরিমাণটাই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। আর যখন সেরকম বিক্রিয়া ছাড়া অবস্থা থাকে তখন সেই শক্তিটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তো এখানে গ্রাফটাতে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্থিতিশক্তি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, মানে বিক্রিয়াটা সম্মুখ থেকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, আমরা বিক্রিয়কটা নিলাম, বিক্রিয়কের একটা স্থিতিশক্তি আছে। এখন এই স্বাভাবিক অবস্থায় তারা বিক্রিয়া করতেছে না। এখন তার যে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তি সে বিক্রিয়া করতেছে না, তার থেকে বেশি কিছু শক্তি তোমাকে প্রয়োগ করতে হবে যেন সেটা পুরনো বন্ধন ভাঙতে পারে। কারণ বন্ধনগুলো ভাঙার জন্য তো একটা এনার্জি তোমাকে দিতে হবে। তো তুমি এনার্জি দিচ্ছ, এটা হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি, ঠিক এই জায়গাটাতে আছে। হ্যাঁ, বিক্রিয়কের স্থিতিশক্তি এই জায়গাটাতে আছে। এখন তুমি ধীরে ধীরে এনার্জি দিচ্ছ
শক্তি দিচ্ছ এবং বিক্রিয়কগুলো বিক্রিয়া করার জন্য শক্তি অর্জন করতেছে। ঠিক যখন এই চূড়াতে চলে আসবে, এখানে যে পাহাড়ের মতো চিত্রটা দেখা যাচ্ছে, এই যখন চূড়ায় চলে আসবে তখন সে বন্ধন ভাঙার শক্তিটা পেয়ে যাবে। তখন এর সাথে যে বি এর বন্ধন ছিল সেই বন্ধনটা ভাঙতে থাকবে, পরিপূর্ণভাবে ভেঙে যায় নাই কিন্তু ভাঙতেছে। আমি ডট ডট দিয়ে এই জন্য দেখাইলাম। আর যে উৎপাদটা তৈরি হবে বিসি, তখন ওই বি এর সাথে সি এর বন্ধনটাও তৈরি হতে থাকবে, পরিপূর্ণভাবে তৈরি হয় না কিন্তু তৈরি হচ্ছে। তো এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। টিএস দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা বলা হয়, অবস্থান্তর অবস্থা বলা হয়। এবং এই জায়গায় একটা জটিল অণু তৈরি হয়। জটিল অণু কেন করতেছে? এখানে বিক্রিয়ক এ এর সাথে বি এর যে বন্ধন সেটাও রয়ে গেছে, এটা পরিপূর্ণভাবে ভেঙে যায় নাই। আবার উৎপাদ যেটা তৈরি হবে বিসি, সেখানে বি এর সাথে সি এর বন্ধনটাও তৈরি হচ্ছে, এটাও পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় নাই। তাহলে এই অণুটাকে বলা হয় একটা জটিল অণু। এই অণুটাকে বলা হয় একটা জটিল অণু, কারণ এখানে পুরাতন বন্ধন ভাঙতেছে, নতুন বন্ধন তৈরি হচ্ছে, একটা মাঝামাঝি অবস্থা। এটাকে সক্রিয়কৃত জটিল অণু বলা হয় আর কি। আচ্ছা, তো এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। তুমি মিনিমাম এই এনার্জিটা না দিলে কিন্তু বিক্রিয়াটা আসলে হচ্ছিল না, মানে পুরাতন বন্ধনটা ভাঙতেছিল না, নতুন বন্ধন তৈরি হচ্ছিল না। তাই তোমাকে মিনিমাম এই এনার্জিটা দিতে হয়েছে। তো এনার্জিটা কতটুকু? এই এনার্জি বের করার উপায় হচ্ছে, আমরা ওই যে ট্রানজিশন স্টেট যে আমি লিখলাম, সেই ট্রানজিশন স্টেটের তো একটা শক্তি আছে, সেটাকে ইএক্স দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে ইএক্স, যেখানটাও আছে। আর যে বিক্রিয়কের শক্তিটাকে আমি এখানে ই আর দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, স্থিতিশক্তি, এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে আমরা সক্রিয়ণ শক্তি বের করতে পারবো কিভাবে? সক্রিয়ণ শক্তিকে যদি আমি ই এ দ্বারা প্রকাশ করি, ই এ ইকুয়ালস টু হবে ই এক্স, মানে ট্রানজিশন স্টেটের শক্তি মাইনাস হচ্ছে ই আর, বিক্রিয়কের স্থিতিশক্তি। এই দুটো পার্থক্য থেকে কিন্তু আমি সক্রিয় শক্তিটা পেয়ে যাচ্ছি। ওইটাকে এই চিত্রের মধ্যে দেখো E1 দিয়ে প্রকাশ করা আছে, কারণ মিনিমাম এনার্জি না দিলে কিন্তু বিক্রিয়াটা হচ্ছিল না। এটাকে বলা হয় সক্রিয় শক্তি। ঠিক আছে, তো সংজ্ঞা আকারে বললে আমরা সংক্ষেপে এটাই বলতে পারি, একটা রাসায়নিক বিক্রিয়া সম্পাদনের জন্য ন্যূনতম যে শক্তির বাধা অতিক্রম করতে হয় তাকে সক্রিয় শক্তি বলা হয়। আচ্ছা, তো এই জায়গায় পরবর্তীতে তোমার উৎপাদ তৈরি হয়ে গেল, বিএসসি উৎপাদ তৈরি হয়ে গেল এবং উৎপাদ এ তৈরি হয়ে গেল। এখন এই উৎপাদগুলো কিন্তু এতটা উত্তেজিত অবস্থায় আর থাকবে না। এই উৎপাদগুলো কিন্তু এতটা উত্তেজিত অবস্থায় থাকবে না। তখন সে কি করবে? কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে সে স্থিতিশীল অবস্থায় আসবে। তো এখানে সে শক্তি ছেড়ে দিয়ে ধীরে ধীরে শক্তি ছেড়ে দিয়ে এই যে স্থিতিশীল অবস্থায় আসলো, ঠিক এই জায়গাটা দেখো। ঠিক আছে, তো এই জায়গায় উৎপাদের যে স্থিতিশক্তি সেটাকে আমি ইপি দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে প্রোডাক্টের স্থিতিশক্তি, এবং এই শক্তির মানটা হচ্ছে E2। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ যে E2 এর মানটা কিন্তু E1 থেকে বড়, E2 এর মানটা হচ্ছে বড়, E2 হচ্ছে গ্রেটার দেন E1। মানে বিক্রিয়া করার জন্য তুমি ন্যূনতম যে শক্তি প্রয়োগ করছো তার থেকে বেশি শক্তি কিন্তু তুমি ফেরত পাচ্ছ, যে বেশি পরিমাণ তুমি শক্তি ফেরত পাচ্ছ। তো যেই বিক্রিয়াতে তুমি বেশি পরিমাণ শক্তি ফেরত পাও, বা যে পরিমাণ শক্তি ব্যয় করছো তার চেয়ে বেশি পরিমাণ শক্তি ফেরত পাও বা তাপ উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি? তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তাহলে এই গ্রাফটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। এখন এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মানটা তুমি কিভাবে বের করবা? ডেল্টা এইচ বিক্রিয়ার এনথালপি পরিবর্তন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। স্যার এখানে হচ্ছে E2 is greater than E1, কিন্তু স্যার এখানে হচ্ছে E2 টা মানে শক্তিটা বেশি, স্যার কিভাবে বুঝলাম, মানে বেশি কেন হবে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় না তাপ শোষিত হয়? স্যার তাপ উৎপন্ন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো তোমার মানে পদার্থের যদি স্থিতিশক্তির মান কম হয় তাহলে সে উত্তেজিত অবস্থায় থাকবে, নাকি সে আস্তে আস্তে শক্তি ছেড়ে দিয়ে নিচের দিকে নেমে আসবে, কম শক্তিতে নেমে আসবে? কথা কি বুঝতে পারতেছো? এই যে উৎপাদটা তৈরি হলো, তুমি তো আর নর্মালি একটা বিক্রিয়া দেখে বলতে পারবে না, তোমাকে তো সেই বিক্রিয়ার তাপ শক্তির পরিমাণটা জানতে হবে।
একটা যখন তুমি রাসায়নিক বিক্রিয়া করবা তখন তুমি যখন তার এনথালপিটা হিসাব করবা যে এখানে হ্যাঁ এখানে তাপ উৎপন্ন হচ্ছে না তাপ শোষিত হচ্ছে, ওইটাও দরকার নাই। তুমি ধরো কোন একটা বিক্রিয়া করতেছো, এখন যদি পাত্রটা আগে যে তাপমাত্রা ছিল, উৎপাদ তৈরি হওয়ার পর যদি তাপমাত্রাটা বেড়ে যায়, তাহলে তো বোঝা যাবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। বোঝা যাবে না? কথা কি শুনতে জি পাচ্ছ? স্যার। আবার যদি তুমি কোনো কারণে বিক্রিয়া করতেছো, এখন দেখতেছো যে প্রথম জি বিক্রিয়ার স্যার। শুরুতে যে তাপ ছিল, তুমি বিক্রিয়া শেষে দেখলা যে তাপ আরো কমে গেছে, তার মানে কি বিক্রিয়ার তাপহারী বিক্রিয়া। এখন কথা হচ্ছে তোমার যেখানে উৎপাদটা তৈরি হয়েছিল, কথা একটু মনোযোগ দিয়ে শুনো, যে উৎপাদটা তৈরি হয়েছিল সেই উৎপাদটা কিন্তু স্থিতিশক্তির মানটা অনেক কম। তার স্থিতিশক্তির মানটা কম বলে সে যেহেতু উত্তেজিত অবস্থায় আছে, সে তার এই অবস্থায় থাকতে চাবে না, কারণ কেউই কিন্তু উত্তেজিত অবস্থায় থাকতে চায় না। যদি উত্তেজিত অবস্থায় থাকতে হয় তাহলে তার প্রোডাক্ট গঠন করার কোনো দরকার নেই, কারণ সবাই চায় কিন্তু স্থিতিশীল অবস্থা। কথা কি বুঝতে পারছো? কেউ কিন্তু জি এক স্যার। অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়ে অস্থিতিশীল অবস্থায় যাবে না, স্থিতিশীল অবস্থায় আসবে। আচ্ছা, তাহলে এখানে এই যে উৎপাদটা তৈরি হলো, তার যেহেতু স্থিতিশক্তির মান কম, তাহলে সে বেশি পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিম্ন শক্তির স্থানে নেমে আসবে। তো এই জি জন্যই স্যার। বলতেছি, যে পরিমাণ শক্তি তুমি ব্যয় করলা তার চেয়ে বেশি পরিমাণ শক্তি তুমি ফেরত পাচ্ছ, ও ছেড়ে দিচ্ছে এই পরিমাণ শক্তি। এই জন্য এটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর এটা যখন তুমি ডেল্টা এইচ মান বের করবা, ডেল্টা এইচ মান বের করার নিয়মটা হচ্ছে উৎপাদের স্থিতিশক্তি মাইনাস বিক্রিয়কের স্থিতিশক্তি। সূত্রটা কি? উৎপাদের স্থিতিশক্তি উৎপাদের শক্তি মাইনাস মাইনাস বিক্রিয়কের বিক্রিয়কের স্থিতিশক্তি। স্থিতিশক্তি। এখন তুমি একটু গ্রাফটাতে যদি খেয়াল করো, বিক্রিয়কের স্থিতিশক্তি হচ্ছে ঠিক এতটুকু, আমি এখানে যে দাগটা দিলাম এতটুকু হচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি, আর এতটুকু হচ্ছে উৎপাদের স্থিতিশক্তি। কোনটার মান বড়? বিক্রিয়কের স্যার স্থিতিশক্তির মান বড়। বিক্রিয়কের স্থিতিশক্তির মান বড়। তাহলে ইপি মাইনাস যদি ইয়ার করি, তাহলে সেই মানটা কি নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? সেই মানটা কিন্তু নেগেটিভ স্যার আসবে। নেগেটিভ আসবে। এবং আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কি হয়? নেগেটিভ হয়। নেগেটিভ হয়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক একইভাবে আমরা যদি তাপহারী বিক্রিয়ার গ্রাফটাও দেখি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একই রকম বিক্রিয়া। এখানে বিক্রিয়ক স্থিতিশক্তি হচ্ছে এতটুকু। বিক্রিয়কে বিক্রিয়া করার জন্য তোমাকে মিনিমাম একটা এনার্জি দিতে হবে, যেটাকে আমরা সক্রিয় শক্তি বলি। তুমি এনার্জি দিচ্ছ, ঠিক এই ইএক্স এর জায়গায় আসার পর বিক্রিয়াটা শুরু হয়ে গেল। পুরাতন বন্ধন ভাঙতেছে এবং নতুন বন্ধন তৈরি হচ্ছে, এটাকে ওই ট্রানজিশন স্টেট বলা হয়। এবং এখানেও কিন্তু এরকম জটিল একটা অণু তৈরি হয়, যেটাকে আমরা অবস্থান্তর অবস্থা বলি। তো সেখান থেকে যখন উৎপাদ তৈরি হয়ে যাবে, উৎপাদ তৈরি হওয়ার পর সে আবার স্থিতিশীল হওয়ার জন্য শক্তি ছেড়ে দিয়ে ধীরে ধীরে এই নিম্ন শক্তিতে নেমে আসবে। এখন তোমার বিক্রিয়া করার জন্য যে মিনিমাম এনার্জি দিতে হচ্ছে, সেটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলি। সেই সক্রিয়ণ শক্তির মান হচ্ছে E1 এখানে। আর উৎপাদ তৈরি হওয়ার পর সে E2 পরিমাণ শক্তি ছেড়ে দিল। তো স্থিতিশীল হওয়ার জন্য সে কিন্তু খুব বেশি একটা শক্তি ছেড়ে দেয় নাই, খুব অল্প পরিমাণ শক্তি ছাড়ছে, তাই না? ওই অল্প পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে সে স্থিতিশীল হয়ে গেছে। তার মানে এই উৎপাদ যেটা তৈরি হচ্ছে তার স্থিতিশক্তির মানটা বেশি, উৎপাদের স্থিতিশক্তির মানটা বেশি, তবে অবশ্যই এই ইএক্স থেকে কম হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি দেখা যাচ্ছে তোমার E2 এর মানটা এখানে লেস দেন হচ্ছে E1, তাই এইটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। কারণ তুমি যে পরিমাণ শক্তি দিচ্ছ সেই পরিমাণ শক্তি কিন্তু তুমি ফেরত পাচ্ছ না, তাহলে আরো কিছু পরিমাণ এখানে কি হচ্ছে, শক্তি শোষিত হয়ে যাচ্ছে। তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এবং এই ক্ষেত্রে তুমি যে ডেল্টা এইচ এর মান বের করো, ইপি মাইনাস ইআর, এখানে কিন্তু এই যে ইপি এর মানটা বড় হবে আর ইআর এর মানটা ছোট হবে, তাই এখানে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হবে। এবং আমরা জানি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি হয়? পজিটিভ হয়। এটাই হলো তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির গ্রাফ। ঠিক আছে? দুইটা ক্ষেত্রে কিন্তু সক্রিয় শক্তির সূত্র একটাই, ইএক্স মাইনাস ইআর। এটি হচ্ছে সক্রিয় শক্তি। ডেল্টা এইচ এর সূত্র তাই। ঠিক আছে? তারপর আসবো আমরা বিক্রিয়ার গতি সম্পর্কিত যে তথ্য, সেগুলো আমরা জানবো। রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটে তা ব্যাখ্যা করার জন্য দুটা তথ্য আছে। একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, একটা হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব।
আমরা যে সংঘর্ষ তত্ত্বে যাই, এটা আমি আগে একবার হয়তো বলছিলাম, তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করার জন্য সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী আমরা বিক্রিয়ার গতিকে ব্যাখ্যা করতে পারি বা বিক্রিয়ার হারটাকে ব্যাখ্যা করতে পারি। এবং তার জন্য তিনটা শর্ত আছে। একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্বের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী কণাগুলোর মধ্যে পরস্পরের সাথে সংঘর্ষে করলে বিক্রিয়া ঘটা সম্ভব। মানে আমি যে এই যে হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছি, এখানে যদি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে আসলে কোনো সংঘর্ষই না হয়, তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না, তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে সংঘর্ষ ঘটবে ঠিক আছে, তবে সংঘর্ষটা একটা নির্দিষ্ট দিকে হতে হবে, যে কোনো দিক থেকে সংঘর্ষ হলেই কিন্তু বিক্রিয়াটা হবে না। আরেকটা হচ্ছে সংঘর্ষটা অবশ্যই নির্দিষ্ট শক্তিতে হতে হবে। নির্দিষ্ট শক্তি বলতে আমি বোঝাচ্ছি সক্রিয় শক্তি, কারণ ওই সক্রিয় শক্তি উৎপাদনের জন্য যে পরিমাণ শক্তি দরকার, সেই পরিমাণ শক্তিতে যদি আসলে সংঘর্ষটা না হয়, তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না। এখানেও একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ যেখানে প্রথম চিত্রটাতে এ আর বি ধীর গতিতে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের মধ্যে সংঘর্ষ হলো, তবে নির্দিষ্ট পরিমাণ শক্তিতে হলো না, খুব কম শক্তিতে সংঘর্ষ হলো। ফলে এ আর বি এর মধ্যে যে বন্ধন ছিল সেটা কিন্তু ভাঙলো না। আর যদি বন্ধনই না ভাঙে তাহলে উৎপাদ তৈরি হবে কিভাবে, তাই না? বিক্রিয়কের মধ্যে যদি বন্ধনটা না ভাঙে, তাহলে এখানে তোমার বিক্রিয়ক দুইটা আবার পরস্পর বিপরীত দিকে চলে গেল। আর দ্বিতীয় চিত্রে এখানে বিক্রিয়ক দুইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি নিয়ে নির্দিষ্ট দিকে সংঘর্ষ হলো, ফলে তোমার উৎপাদ তৈরি হয়ে যাচ্ছে এবং পুরাতন বন্ধনটাও ভেঙে যাচ্ছে। এটি হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। এখানে চিত্রটিও ব্যাখ্যা করা আছে নির্দিষ্ট দিক বিন্যাসের ব্যাপারটা। যেমন এই যৌগটা হলো ক্লোরোফর্ম CHCl3, তার সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে এবং ক্লোরিনের বিক্রিয়ায় এখান থেকে CCl4 তৈরি হবে। ঠিক আছে, এখন তাহলে অবশ্যই এখানে এই ক্লোরোফর্মের সাথে ক্লোরিনের সংঘর্ষ হতে হবে, কিন্তু সংঘর্ষটা কে করবে? ক্লোরিন করবে নাকি কার্বন করবে? মানে সংঘর্ষটা এই ক্লোরিনের সাথে কার হবে, কার্বনের হবে না ক্লোরিনের হবে, সেটা হচ্ছে কথা। সংঘর্ষটা কিন্তু এই ক্লোরিনের সাথে কার্বনের হবে, তাহলে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন সেটা ভেঙে যাবে এবং কার্বন ক্লোরিন নতুন বন্ধন তৈরি হয়ে যাবে। এখন নির্দিষ্ট শক্তিতে সংঘর্ষ হইতে হবে। এখন সংঘর্ষটা কোথা থেকে করবে? সংঘর্ষটা কি এই ক্লোরিনের দিকে করবে নাকি এই দিক থেকে করবে নাকি ঠিক এই দিক থেকে করবে? এই তিনটা দিকের এক দিক থেকেও কিন্তু সংঘর্ষ করতে পারবে না, কারণ এই তিন দিকে কিন্তু আকারে বড় ক্লোরিন পরমাণু আছে। এই ক্লোরিন পরমাণুগুলো কিন্তু এই কার্বনটাকে চারদিক থেকে ঘিরে রাখছে। তাই নতুন যে ক্লোরিন পরমাণুটা আছে, যেটা আসবে এখন, সে কিন্তু ওই ক্লোরিন অণুগুলোর মানে পরমাণুগুলোর দিক থেকে সংঘর্ষ করতে পারবে না, কারণ তারা এটাকে বাধা দিবে। এটাকে বলা হয় স্থানিক বাধা বা স্টেরিক বাধা বলা হয়। তাহলে ক্লোরিনটা কোন দিক থেকে আসবে? যে দিকে হাইড্রোজেন আছে সেই দিক থেকে আসবে, কারণ হাইড্রোজেনের আকার ছোট হওয়ার কারণে সে কার্বনটাকে তোমার আবৃত করে রাখতে পারবে না, ফলে সহজে ক্লোরিনটা এসে কার্বনের সাথে সংঘর্ষ করবে এবং হাইড্রোজেনটা এই পাশ থেকে বের হয়ে চলে যাবে। এটাই হলো সেই নির্দিষ্ট দিক বিন্যাস, মানে নির্দিষ্ট দিকে সংঘর্ষ না হলে আসলে বিক্রিয়াটা হয় না। ঠিক আছে, এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে সংঘর্ষ তত্ত্ব নিয়ে? থাকলে হ্যান্ড রেজ করতে পারো। তারপর হচ্ছে অবস্থান্তর অবস্থার তত্ত্ব, এটাও কিন্তু অলরেডি আমি বলে ফেলছি। আমরা চিত্রকে রাসায়নিক বিক্রিয়ার যে চিত্রটা দেখলাম, সেখানে হচ্ছে বিক্রিয়ক অণুগুলো একটা স্থিতিশক্তি থাকে। তো বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তাকে একটা মিনিমাম এনার্জি দিতে হয়, ওই এনার্জি না দিলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় না, সেটাকে বলা হয় তোমার সক্রিয়ণ শক্তি। তো এখানেও চিত্র দেখা যাচ্ছে যে আমরা মিনিমাম একটা এনার্জি দিলাম, এই জায়গায় এসে বিক্রিয়াটা শুরু হয়ে গেল। তো এই জায়গায় তোমার যে পুরানো বন্ধন ছিল সেটা ভাঙতেছে, এই যে এই জায়গা হচ্ছে সে পুরানো বন্ধন, সে পুরানো বন্ধনটা ভাঙতেছে, এটা ডট ডট দিয়ে দেখানো হচ্ছে। আর এখানে নতুন বন্ধন তৈরি হচ্ছে, এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। এবং এই জায়গায় এটাকে একটা সক্রিয়কৃত জটিল অণু বলা হয়, কারণ এখানে পুরাতন বন্ধন ভাঙতে থাকে এবং নতুন বন্ধন তৈরি হতে থাকে, এবং পরবর্তীতে এখানে পুরাতন বন্ধনটা পরিপূর্ণভাবে ভেঙে যায় এবং নতুন বন্ধনটা তৈরি হয়ে যায় এবং উৎপাদ তৈরি হয়ে যায়। আর উৎপাদ তৈরি হয়ে যাওয়ার পর সে আরো বেশি স্থিতিশীল হওয়ার জন্য কিছু পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে তারপর স্থিতিশীল হয়।
ঠিক আছে, এই হলো কি তোমার আসলে অবস্থান্তর অবস্থার তত্ত্ব। ঠিক আছে, এটাও কিন্তু আসলে আমরা ওই লেখচিত্রগুলো ব্যাখ্যা করার সময় বলে ফেলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই যে স্বয়ংক্রিয়কৃত জটিল অণুটা তৈরি হয়, সেখানেও কিন্তু বিক্রিয়ার পেছন দিকে ব্যাক করতে পারে, কারণ ওই যে পর্যাপ্ত পরিমাণ শক্তি কথা বললাম, এই জায়গায় আসলে পুরাতন বন্ধন ভাঙা শুরু হয় এবং নতুন বন্ধন তৈরি হওয়া শুরু হয়। তো এখানে যদি শক্তিটা পর্যাপ্ত পরিমাণে না পায়, তাহলে কিন্তু বিক্রিয়কগুলো আবার পেছন থেকে ব্যাক করতে পারে, মানে উৎপাদ তৈরি নাও হতে পারে। তো এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে শক্তি পেলে সেখান থেকে উৎপাদ তৈরি হবে। এই হলো কি তথ্য। তো এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে এটাও জিজ্ঞেস করতে পারো। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, আমরা একটু এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নিই। এখানে প্রথম প্রশ্ন হলো, উৎপাদে পরিণত হওয়ার আগে বিক্রিয়ক কণাগুলো একটি ন্যূনতম শক্তির বাধা অতিক্রম করে, একে বলে, এটাকে সক্রিয়ণ শক্তি বলে। ঠিক আছে, তোমার যে ন্যূনতম শক্তি বাধা অতিক্রম করতে হয় সেটাকে সক্রিয়ণ শক্তি বলে। আর তাপমাত্রা বৃদ্ধি পেলে সক্রিয়ণ শক্তি সম্পূর্ণ কণার সংখ্যা বেড়ে যায়, কারণ এটার অ্যান্সারটা কে দিতে পারবা? তাপমাত্রা বৃদ্ধি পেলে সক্রিয় শক্তি সম্পূর্ণ কণার সংখ্যা বেড়ে যায়, কারণটা কি? স্যার কণার গতিশক্তি বাড়ে। কণার গতিশক্তি বেড়ে যায়, কণাগুলোর গতিশক্তি বেড়ে গেলে তোমার বিক্রিয়ার হারও বেড়ে যায়। তারপরের প্রশ্নটা হলো, স্থির তাপমাত্রায় গ্যাসীয় ধারার বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি ঘটে কেন? এই প্রশ্নটার অ্যান্সার কে দিতে পারবা? স্থির তাপমাত্রায় গ্যাসীয় ধারার বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে বিক্রিয়ার হারের বৃদ্ধি ঘটে কেন? এখানে একটা অপশন হচ্ছে, বেশিরভাগ গ্যাসীয় কণা সক্রিয় শক্তির মান অতিক্রম করে, গ্যাসীয় কণাগুলোর পরিভ্রমণের ক্ষেত্রে অধিক জায়গা পায়, কণাগুলো দ্রুত গতিতে পরিভ্রমণ করে, গ্যাসীয় কণাগুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি ঘটে। এটার অ্যান্সারটা কি হবে? স্যার গ্যাসীয় কণাগুলোর মধ্যে সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়। গ্যাসীয় কণাগুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তারপরের প্রশ্নটা হলো, হাইড্রোজেন আয়োডাইড এখানে বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও আয়োডিন উৎপন্ন করতেছে, এই বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কমার হার 5 × 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড হলে হাইড্রোজেনের বৃদ্ধির হার কত? তো এখানে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা হ্রাসের হার, সেটা সমীকরণটা যদি আমরা লিখি, ডি হাইড্রোজেন বাই ডিটি মাইনাস ডি হাইড্রোজেন বাই ডিটি, এটা ইকুয়ালস টু হচ্ছে 5 × 10⁻³। হাইড্রোজেনের উৎপাদনের হার হচ্ছে ডি হাইড্রোজেন বাই ডিটি। এখন এই বিক্রিয়ায় যে হারে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক সে একই হারে কি হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হচ্ছে? এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হলে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়। তার মানে হাইড্রোজেনের উৎপাদনের হারটা হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের হারের কিন্তু অর্ধেক। তাহলে আমরা বলতে পারি ডি হাইড্রোজেন বাই ডিটি ইকুয়ালস টু হাফ মাইনাস ডি হাইড্রোজেন আয়োডাইড বাই ডিটি। তো সেই ক্ষেত্রে এই মানটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আর বিক্রিয়ার গতি সময়ের সাথে কি হয়, কমতে থাকে। হ্যাঁ, কমতে থাকে। আর 6 নম্বর প্রশ্ন হলো, বিক্রিয়ক উৎপাদের মধ্যে শক্তির পার্থক্যকে বলা হয় এনথালপি। ঠিক আছে, এই হলো এমসিকিউ গুলোর অ্যান্সার। আর এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলোর অ্যান্সার এখানেই বলা আছে, যে অবস্থান্তর অবস্থার তথ্য ব্যাখ্যা করো, এটা লেকচারে দেওয়া আছে। বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এই হলো আজকের লেকচারের অংশ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।